আছে ঘর কন্যা, বাইরেও আমরা অনন্য, নারীর তুলনা বুঝি নাই রে, ঘরে বাইরে ঘরে বাইরে, ঘরে বাইরে ঘরে বাইরে। নমস্কার। আমাদের দেশে বাল্যবিবাহ এখনো আছে। 21 শতাব্দীতে আমরা অনেকটা এগিয়ে গেছি, বিশেষ করে মেয়েরা, কিন্তু তবুও আমাদের আনাচে কানাচে এই কুপ্রথা কিন্তু রয়ে গেছে। সেই ব্যাপারেই আমরা ঘরে বাইরেতে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন অফিসার শ্রীমতী পারমিতা নিয়োগী, আছেন এনজিও সংস্থা যারা এই নিয়ে কাজ করছেন অনন্যা ভট্টাচার্য, আর মালদা জেলার সুদূর বামনগোলা থেকে এসেছেন আমাদের সঙ্গে ছোট্ট মেয়ে শ্রীলা হেমব্রম এবং স্বর্ণময়ী টুডু, অঙ্গনওয়াড়ি কর্মী। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রথমেই পারমিতাকে জানতে চাইবো যে আমাদের আইনটা কি? বাল্যবিবাহ সংক্রান্ত আইন যেটা আছে সেটা হলো বাল্যবিবাহ প্রতিরোধ আইন 2006। এই আইন অনুযায়ী যে কোনো মেয়ে 18 বছরের আগে এবং 21 বছরের আগে কোনো ছেলে বিয়ে করতে পারবে না। সেই বিয়ে আইনত দণ্ডনীয়, এবং এই বিয়েতে যারা কোনো রকম ভাবে সাপোর্ট করবে তারাও কিন্তু আইনের চোখে অপরাধী। আচ্ছা, তো অপরাধ যখন আছে তখন শাস্তিও নিশ্চয়ই আছে। শাস্তিটা একটু মানে কি আছে আমরা জানতে চাই। শাস্তি বলতে যদি কোনো এরকম ঘটনা জানা যায় তাহলে সেখানে যদি কোন আশেপাশের লোক কিংবা কোনো আত্মীয় স্বজন কেউ যদি পুলিশের কাছে খবর দেয় তাহলে পুলিশ এফআইআর লজ করবেন, এবং সাথে সাথে যদি কেউ অপরাধী সাব্যস্ত হন তাহলে তার 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং 1 লাখ টাকা জরিমানা। এটা বোধহয় মেয়েদের ক্ষেত্রে না, এই কারাদণ্ডটা? না, মেয়েদের ক্ষেত্রে কারাদণ্ড হবে না। 18 বছরের নিচে কোনো ছেলে বা মেয়েকে তাদেরকে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট তার আন্ডারে আনতে হবে, এবং সিডব্লিউসি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সেইখানে সেই ছেলেকে বা মেয়েকে প্রেজেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে তাদেরকে পুলিশ কোন রকম হাতকড়ি দিয়ে নিয়ে যেতে পারবে না। কিন্তু এইটা সর্বোচ্চ যেটা বললেন যে 1 লক্ষ টাকা জরিমানা এবং জেল, দুটোই পুরুষদের ক্ষেত্রে হতে পারে। শুধু পুরুষ নয়, মহিলাদের ক্ষেত্রেও হতে পারে। সেক্ষেত্রে যারা এই বিয়েকে সাপোর্ট করছে, সে যদি মেয়ের মা হয় কিংবা ছেলের মা হয় কিংবা কোনো প্রতিবেশী হয়, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা, বিশ্বের প্রেক্ষিতে আমাদের অবস্থানটা কোথায়, মানে পশ্চিমবঙ্গের, ভারত এবং পশ্চিমবঙ্গ? বিশ্বের পরিসংখ্যান দেখতে গেলে মূলত 3 ভাগে দেখা যায়। একটা হলো সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার, যেখানে কিনা প্রায় 48% মেয়েরা অল্প বয়সে বা 18 বছরের নিচে বিয়ে হয়। আর একটা দিক হলো আফ্রিকা, যেখানে প্রায় 42% মেয়েরা অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, এবং অন্য দিকটা হলো ল্যাটিন আমেরিকা কিংবা ক্যারিবিয়ান, সেখানেও প্রায় 10% ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে হচ্ছে। আর ভারতে? এবার যদি আমরা সাউথ এশিয়ার, দক্ষিণ এশিয়াটাকে ভাবি, সেখানে 3টে দেশে খুব বেশি বাল্যবিবাহ প্রথা আমরা দেখতে পাই। প্রথম বাংলাদেশ, দ্বিতীয় নেপাল এবং তৃতীয় হলো ভারতবর্ষ। ভারতবর্ষে প্রায় 40%, যারা সারা বিশ্বে যত বাল্যবিবাহ হচ্ছে তার প্রায় 40% ভারতবর্ষে হয়ে থাকে। আর যদি ভারতবর্ষের পরিসংখ্যান দেখতে হয় যে প্রায় 40%, 40% মেয়েদের 18 বছরের কমেই বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ তো আছে, তাছাড়া অন্য কোনো যে স্টেটগুলো? পশ্চিমবঙ্গ সমস্ত স্টেটগুলোর মধ্যে 7th। তার আগে বিহার আছে, রাজস্থান আছে, ঝাড়খণ্ড আছে, ইউপি আছে, এমপি আছে, অন্ধ্রপ্রদেশ আছে, এবং তারপরে অনন্যা, আপনি এমন একটা জেলায় আপনাদের সংস্থা কাজ করছে যেখানে 2 সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বাস করে, যেখানে গঙ্গার ভাঙনের মতন একটা সমস্যা, এবং যেখানে আদিবাসী অধ্যুষিত একটি অঞ্চল, মালদা জেলা। এটাকে বেছে নেওয়ার নিশ্চয়ই কারণ আছে, সেই অভিজ্ঞতাটা একটু বলুন। মালদা জেলায় বাল্যবিবাহের হার খুবই বেশি। প্রায় 55-56% মেয়েরই 18 বছরের আগে বিয়ে হয়ে যাচ্ছে, এবং এই সমস্যাটা 2 সম্প্রদায়ের মধ্যেই রয়েছে। তো আমরা তাই জন্য মালদা জেলায় যারা
কিশোরী বা যুবক তাদের সাহায্যে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য কাজ করছি। আচ্ছা, মানে অভিজ্ঞতাটা কতটা মানে ছিল আপনারা কাজ করতে যখন আমরা নেমেছিলেন? যখন কাজ করতে শুরু করেছি এবং এখনো বাল্যবিবাহ হচ্ছে, এবং আমরা যেটা দেখেছি সবাই জানে যে 18-র নিচে মেয়ের বিয়ে দিতে নেই, এবং যদি কাউকে জিজ্ঞেস করা হয় তারা বলবে আমাদের গ্রামে কারোর বিয়ে হয় না। কিন্তু একটু গ্রামে ঘুরলেই দেখা যায় যে 13, 14, 15 বছরের মেয়েদের বিয়ে হয়ে গেছে। শুধু মেয়ে কেন, ছেলেদেরও আমরা দেখেছি 16, 17 বছরে বিয়ে হয়ে যাচ্ছে। তার একটা কারণ নিশ্চয়ই দারিদ্র্য, কিন্তু দারিদ্র্য ছাড়াও এটা একটা সামাজিক, যাকে আমরা বলি সোশ্যাল স্যাংশন, একটা প্রথার মতো হচ্ছে যে মেয়ে একটু বড় হলে তার বিয়ে দিতে হবে, বাবা মার একটা পণের চিন্তা আছে। যেখানে দরিদ্র পরিবার সেখানে ছেলের বিয়ে দিয়ে দেয় যে তাহলে ছেলে সংসার করবে, আবার আরেকটি সন্তান হবে যে আবার কাজে সাহায্য করবে, এইভাবে এটা চলে আসছে। আচ্ছা, আমরা সুদূর বামনগোলা থেকে আপনি এসছেন, অঙ্গনওয়াড়ি কর্মী আপনি একটা অভিজ্ঞতার কথা বলুন যদি এরকম থাকে যে বিয়ে আটকানো গেছে। হ্যাঁ, একটা বিয়ে আটকানো গেছে, কিন্তু খুব কষ্টে। আচ্ছা, হ্যাঁ, খুব কষ্টে আটকানো গেছে। আচ্ছা, সঙ্গে যে আপনার সঙ্গে যে ও আছে, ও তো মানে আপনি নাটকও তো লেখেন আমি এই ব্যাপারে। নাটক করেছি। সেই নাটকের সঙ্গে কি এই মেয়েটিও যুক্ত? হ্যাঁ, নাটকের সঙ্গে মেয়েটিও যুক্ত। আচ্ছা, তো সেই আটকানো গেছে সেই অভিজ্ঞতাটা ওরা নিজেরাই করেছিল, মা বাবাই মোটামুটি ঠিক করেছিল। তো স্কুলে পড়ে মেয়েটা, তা আমরা গিয়ে খুব বুঝালাম, বুঝিয়ে টুঝিয়ে মেয়েটাকে বোঝানো গেল। গিয়ে পরে বাবাটাই বলে টলে একটু আটকে দিল বিয়েটা। আচ্ছা, তো এই যে নাটক করেন, নাটক করতে গিয়ে আপনাদের কি মনে হয়েছে যে যাদের জন্য নাটকটা আপনি লিখছেন করছেন সেই তারা কি বুঝতে পারছে এই বাল্যবিবাহের বিরুদ্ধে তো আপনারা প্রচার করছেন নাটক করে? মনে হয় কিছুটা বুঝাতে পেরেছি। আমরা যখন নাটকের শেষে সবাইকে জিজ্ঞেস করি, আমরা মনে প্রাণে নাটকটা যখন করি তখন সবাই দেখে, তখনই আমরা বুঝতে পারি না আমরা হয়তো কিছুটা বুঝাতে পেরেছি লোকগুলো। আনন্দের কথা, আপনার নাম আমি আপনার ননদের বিয়ে ঠিক করেছে। তা আপনার ননদের বয়স কত? আমার ননদের বয়স 13-14 ক্লাস 7 পড়ে। হ্যাঁ, 13-14 বছর বয়স, ক্লাস 7 এ পড়ে, এটা তো বাল্য বিবাহ। হ্যাঁ হ্যাঁ, প্রধান সাহেব। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিকাপুর ঠাকুরপাড়া। কালিকাপুর ঠাকুরপাড়া। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম অনিতা পোদ্দার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অত ঘাবড়াতে হবে না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, ঠিক আছে? আমি তাহলে খবর দিয়ে এখনই আসছি। আপনি আসবেন তো প্রধান সাহেব? আরে আপনি হয়তো জানেন না, সরকার থেকে আমাদের মতো প্রতিটা অঞ্চলের প্রধানকে আলাদা করে দায়িত্ব দিয়েছে। আপনাকে চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি এক্ষুনি আসছি। না, এই যে নাটক করে করা, এটা বোধহয় আপনাদের সংস্থার একটা স্পেশালিটি, এই একটা ধরন, এটা নিয়ে একটু বলুন না। আসলে নাটক জিনিসটা কি, নাটক জিনিসের মধ্যে মানুষ তাকে দেখতে পায়, কারণ ওটা ওই অঞ্চলেরই ছবিটা তুলে ধরে এবং তখন মানুষ সেটার সাথে অনেক ভালো রিলেট করতে পারে। তাই তখন যখন সমস্যাটা, অন্য সময় হয়তো টিভিতে যখন দেখছে অনেক কাজের মধ্যে তাকাচ্ছে, 1 মিনিটের একটা সিনেমা, সেটা মনে দাগ কাটে না, কিন্তু নাটকে যখন দেখছে যে আমারই গ্রামের লোকেরা এই সমস্যাটা বলছে, তখন মনে হয় হয়তো তাদের যেটাকে বোধহয় ঠিকই বলছে, এটা তাহলে করেই দেখি। মানে এই মাধ্যমে আপনারা কিছুটা সাকসেস পেয়েছেন? নিশ্চয়ই, অনেকটাই পেয়েছি। আচ্ছা, পারমিতার কাছে আমার জানতে ইচ্ছে করছে যেটা, সেটা হলো দেখুন, একটা 14 বছরের মেয়ে আর একটা 18 যে সাবালিকা, তাকে দেখে তো খুব একটা বোঝা যায় না। তো এক্ষেত্রে গ্রামে আমরা জানি যে বার্থ সার্টিফিকেট সেরকম ভাবে হয়তো পাওয়া যায় না, সেক্ষেত্রে ইউনিসেফের একজন চাইল্ড প্রোটেকশন অফিসার হিসেবে আপনার কি মনে হয় যে হঠাৎ করে গেলেন যেখানে বিয়েটা হচ্ছে হয়তো 16 বছরের একটি মেয়ের, তাকে কি করে আপনি চিহ্নিত করবেন যে এ বেআইনি? এটা বার্থ সার্টিফিকেট কি দেখাতে পারে তারা? বেশিরভাগ ক্ষেত্রেই বার্থ সার্টিফিকেট দেখাতে পারে না, কারণ এই বয়স ধরুন 14, 15, 16 এই বয়সে মেয়েদের বার্থ সার্টিফিকেট নেই। একটা সূত্র ধরে আমরা অনেক সময় বয়সটা বোঝার চেষ্টা করি, সেটা হলো সেই মেয়েটি যদি স্কুলে যায় তাহলে অনেক সময় টিচার তার বয়সটা বলে দিতে পারে। তার কারণ সে স্কুলে যখন ভর্তি হয় তখন একটা বয়স তাকে দিতে হয়, একটা জন্মের তারিখ তাকে দিতে হয়। বেশিরভাগ সময় স্কুলের থেকেই কিন্তু বয়সের প্রমাণটা আমরা জোগাড় করি, যেখানে বার্থ সার্টিফিকেট থাকে না। আচ্ছা, এই স্কুলের কথা যখন বললেন, তাহলে ড্রপ আউটের থেকেই কি সেটা আরো বেশি বোঝা যায় যে হঠাৎ করে পড়াশোনা বন্ধ করে দিল, বিয়ে ঠিক হয়েছে, এই যে এটার মধ্যে কি কোনো রিলেশন আছে? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই আছে, কারণ 10 বছর বয়স থেকে 13 বছর বয়স পর্যন্ত যদি ড্রপ আউট স্কুল ছুটের সংখ্যা পরিসংখ্যান দেখা যায়, তাহলে দেখা যাবে সবচেয়ে বেশি সংখ্যার ছেলেমেয়েরা ওই সময়টাতেই স্কুল ছেড়ে দেয়। এবং তার একটা বড় কারণ মেয়েদের ক্ষেত্রে নিশ্চয়ই বাল্যবিবাহ, ছেলেদের ক্ষেত্রে কাজে চলে যায়। এই দুটো জিনিসকেই কিন্তু ওই সময়টাতেই বোঝা যায় যে তারা
মানে অনেক সময় চেষ্টা যদি করা যায় তাহলে ওই সময় যারা স্কুল ছুট হলো সেই ছেলে মেয়েদেরকে যদি খুঁজে বার করা যায় তাহলে হয়তো বাল্যবিবাহটা আটকানো যেতে পারে। আচ্ছা, আপনার সঙ্গে আমি কথা বলছিলাম যখন, তখন বলেছিলেন যে রাজস্থানের একটা নির্দিষ্ট দিনে অসংখ্য বিয়ে হয়, অক্ষয় তৃতীয়ার দিন। সেই দিনে বোধহয় আপনাদের খুঁজে বের করতে আরো সুবিধা হয়। সেটা রাজস্থানের প্রথা, সেখানে রাজস্থানে সেটা হয়ে থাকে অক্ষয় তৃতীয়া বা আক্কা তিজ ওরা বলে। সেখানে একই দিনে মাস ম্যারেজ, অনেক ছেলে মেয়ে, অনেক বাচ্চার মেয়ের একসাথে বিয়ে হয়। তো সেই দিন অনেক সময় রেড হয়, পুলিশ রেড করেন, করে অনেক মেয়েদেরকে বাল্যবিবাহ থেকে বন্ধ করে আর কি, উদ্ধার করে। কিন্তু অনেক সময় মনে হয় যে বিয়ের দিন বন্ধ না করে যদি এটা আগে থেকেই বন্ধ করা যায় তাহলে বোধহয় সমস্যাটা অনেকটা সুবিধা হয়, বাবা মায়ের ক্ষেত্রেও সুবিধা, সবার ক্ষেত্রেই সেটা অনেকটা সুবিধা। অনন্যা, আমরা তো জানি বাল্যবিবাহের, যারা আমরা শহরে থাকি, যে কুফলটা কি, কিন্তু গ্রামের লোকরা হয়তো বুঝতে পারে না সেই কুফলটা। আপনারা কি বোঝাতে পারেন আপনাদের নানান রকম পদ্ধতি? নানান রকম নাটকের মাধ্যমে। প্রথমত যেটা হলো স্বাস্থ্যের উপর একটা ফল হয়, কারণ অল্প বয়সে বিয়ে হয়ে সে অল্প বয়সে মা হচ্ছে, এবং দেখা যাচ্ছে অল্প বয়সে যারা মায়েরা হয় তাদের অনেক মেয়েরাই মাতৃমৃত্যু যেটা হয় সেটা হয়, এবং যে বাচ্চা হয় তাদেরও স্বাস্থ্য খুব খারাপ হয়। 60% বাচ্চা যাদের মাদের বয়স 18 কম তারা হয়তো প্রথম বছরটা বাঁচতেই পারে না, এরকম পরিসংখ্যান বলে। এছাড়া যেটা একটা মালদাতে আমরা যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে বিয়ের ছলে পাচার হয়ে যাচ্ছে। গরিব বাবা মার কাছে এসে 10,000 থেকে 40,000 টাকা দিয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, যেখানে আপনারা জানেন ফিমেল ফিটিসাইডের কারণে এখন মেয়ের সংখ্যা খুব কম, কন্যা শিশু ভ্রূণ হত্যাটা বেশি হয়। হ্যাঁ, সেই জন্য এখন ওখানে মেয়ের সংখ্যা কম, তাই এখান থেকে এসে বিয়ে করে নিয়ে যাচ্ছে, এবং ফট করে অত দূরে হয়তো বিয়ে দিত না, তাই টাকা দিয়ে সেই প্রলোভনে বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে, এবং সেই বিয়েটা দাস বিবাহর মতোই। আরেকটা হচ্ছে যে একটা স্বাস্থ্যের ব্যাপারে আমার যেটা মনে হয় যে অ্যানিমিয়া, ভীষণ অল্প বয়সে যে মা হচ্ছেন তার তো একটা অ্যানিমিয়া হতে পারে, সেই ব্যাপারটা যেটা অ্যানিমিয়া তো আছেই, কিশোরীদের অ্যানিমিয়াটা একটা বড় সমস্যা। তাছাড়া যেটা হচ্ছে যে শিশু জন্মাচ্ছে তার স্বাস্থ্য, তাছাড়া অনেক সময় যখন এরা যখন পাচার হয়ে যাচ্ছে বা যেখানে তার তো কিছু বলার, তখন সে তার বুদ্ধিও হয়নি, শরীরও তৈরি হয়নি, কাজে এরকম অত্যাচারে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, অনেক সময় সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের শিকার হয়, যারা পাচার হচ্ছে তারা HIV AIDS এর ভিকটিম হয়ে ওঠে, এরকম নানান রকম বিপর্যয় ঘটায়। আচ্ছা, এই যে শ্রীলা, তুমি তো স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আচ্ছা, তো তোমাদের আশেপাশে এরকম ঘটনা ঘটছে যে ছোট্ট মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার নজরে আছে, বা তুমি নাটক করে এরকম কিছু বন্ধ করতে পেরেছো মনে হয়? আমরা একটা বিয়ে বন্ধ করেছি, আমার বন্ধু। আচ্ছা, তো সেটা মানে কিরম ভাবে, তাকে বুঝিয়ে? হ্যাঁ। আচ্ছা, তো তোমার নিজের জীবনে তো এরকম ঘটনা হওয়ার সম্ভাবনা নেই, তোমার মা বাবা তোমাকে পড়াবেন? হ্যাঁ, পড়াবেন, তোমার সেদিক থেকে ভাগ্যটা ভালো। কিন্তু আপনি একটা কথা আপনার থেকে শুনছিলাম যে ওই যে কুফলটা, যে শরীরটা টিকটিকির মতো হয়ে যাচ্ছে, ছোটবেলায় বিয়ে দিলে শরীর ভেঙে যায়, অনেক সময় এমন ভুগে ওরা বুঝতেই পারে না যে আমার এই অবস্থা, আমার বিয়ের পর থেকে এরকম শরীর ভেঙে গেছে। আচ্ছা, অমুক হয়েছে, তমুক হয়েছে, ওরা বুঝলেও। সেটা অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে আপনারা কি বোঝান? হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে আমরা বুঝাই যে গ্রামে হয়তো বাড়ি বাড়ি ঘুরতে হয়, তখনই বলি। আচ্ছা, সেটা আপনাদের কথাটা পৌঁছচ্ছে, বুঝতে পারেন? হ্যাঁ, পৌঁছচ্ছে, খুব একটা পৌঁছচ্ছে না, কানেও দেয় না, কারণ ওরা গরিব মানুষ তো, কোনো রকম ছেড়ে দিতে পারলেই বাঁচে, এই অবস্থা। আচ্ছা, তো আপনি না গান করছিলেন সাঁওতালি ভাষায়, এর উপরে গান বেঁধেছে, যদি আমাদের বুঝিয়ে দেন গানটা করে। হ্যাঁ, একটু গানটা করুন। গানটা করবো? ঠিক আছে। কুলিহে মুচন জানুম দারি দোনাতে দো পিয়া নালুম রাগা, কুলিহে মুচন জানুম দারি দোনাতে দো পিয়া নালুম রাগা, হুডিং হুডিং কুড়ি গিদির বাঙ্গি পিয়াñ গঙেয়া নাড়া সাকাম পিয়া নৌরিন জমা। মানেটা, এই গানের মানে হচ্ছে, আমি গ্রামের মা, গানের কুটুম্ব পাখি, হলুদ পাখি, যেটা আমরা কুটুম্ব পাখি বলি, হলুদ পাখি আমাদের খুব আদর্শ পাখি, মানে লাফিয়ে বেড়ালে গাছের ডালে ডালে বলে যে হ্যাঁ আজকে আমাদের বাড়িতে কুটুম্ব আসবে, হয়তো ঘটক আসবে, ঘটক পাখি আমরা বলি ওটা। ঘটক পাখি, ঘটক পাখি।
তো ওই মা বলছে ওই ঘটক পাখি এখানে ডাক দিও না, এখানে আসিও না, আমার মেয়ে ছোট আছে, আমি এখন ওকে বিয়ে দিব না, আমি শাক পাতা খাই, মেয়েটা বড় হোক তারপর আমি মেয়েটা শাক পাতা কুড়িয়ে আনে আমি খাই, খুব তারপর সুন্দর। বিয়ে দেব। মানে এটা আপনার তৈরি? হ্যাঁ, আমার নিজের সাঁওতালি ভাষায়? সাঁওতালি ভাষায়, হ্যাঁ, আমি গান করি এই ভাষায়। খুব ভালো লাগলো শুনে। এবং এটা যে আপনারা পৌঁছতে পারছেন ওদের একেবারে আপনাদের নিজেদের ভাষায়, এটাই তো অনেকটা। পারমিতাকে যেটা বলবো যে আপনারা ইউনিসেফ তো অনেককে নিয়ে কাজ করেন, ধরুন আমাদের সরকারের অনেক বিভাগ, সে বিশাল একটা নেটওয়ার্কের মধ্যে একটা প্রবলেম, সেটা নিয়ে একটু বলুন, কারা কারা থাকেন? আসলে যখন প্রথম কাজটা শুরু হয় তখন যেহেতু বাল্যবিবাহ এমন একটা ইস্যু, সেটা কিন্তু প্রাথমিকভাবে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যে দপ্তর, নারী ও শিশু কল্যাণ দপ্তর, তাদের সাথেই কাজটা শুরু হয়। কিন্তু কাজ করতে গিয়ে আমরা দেখি যে কোনো একজন দপ্তরের সঙ্গে কাজ করলে চলবে না। আচ্ছা। কারণ ধরুন যেই মেয়েটি বিয়ে হবে তাকে সে স্কুল ছুট হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্বটা কিন্তু শিক্ষা দপ্তরের, কিংবা সেই মেয়ের অ্যানিমিয়া হলো কিনা বা তার জন্য আইএফএ ট্যাবলেটস দেওয়ার দায়িত্বটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের, কিংবা সেই মেয়ে যদি কোনো কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দিল বা তার যদি পড়াশোনা করতে ভালো না লাগলো, সেখানে যদি তার কোনো ট্রেনিং এর দরকার হয় তাহলে সেটা ভোকেশনাল ট্রেনিং এর একটা টেকনিক্যাল ইনস্টিটিউটের কোনো প্রয়োজন আছে। কিংবা যারা ওনাদের মতন অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা যারা স্বনির্ভর গোষ্ঠীর দলের মধ্যে আছেন, তাদেরকে যদি একসাথে আনতে হয় তাহলে সেটা পঞ্চায়েত দপ্তর। কাজে এইভাবে দেখা যায় যে কাজটা ক্রমশ বড় হয়ে যাচ্ছে এবং বিভিন্ন দপ্তরকে এক জায়গায় না করলে সেই কাজটা একটা কোনো দপ্তরের পক্ষে করা সম্ভব নয়। এটা করতে গিয়ে মালদায় যেটা করা গেছে একটা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন কমিটি বলা হয়, সেটা তৈরি করা হয়েছে বিভিন্ন দপ্তরের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে। ডিএম নিজে হেড করেন সেটা, এবং সেখানে এই বাল্যবিবাহ সংক্রান্ত বিভিন্ন দপ্তর যা কাজ করতে পারে, তাদের যে সমস্ত সুযোগ সুবিধা, তাদের যে সমস্ত প্রকল্প আছে তার মধ্যে দিয়ে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং কতদূর করা গেল বা রিপোর্টটা জমা করেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। সেটাই প্রত্যেক 3 মাস অন্তর এই মিটিংটা হয় এবং সেখানে এটা নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে এনজিও কর্মীরাও আছেন। তো এক্ষেত্রে থানার যিনি সেকেন্ড অফিসার, তিনি কি দায়বদ্ধ? থানার যিনি সেকেন্ড অফিসার তিনি হলেন চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। তিনি জুভেনাইল অ্যাক্ট অনুযায়ী, জুভেনাইল জাস্টিস কেয়ার এন্ড প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী তিনি হলেন চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। কাজে তিনি দায়বদ্ধ, ওনার একটা বিরাট দায়িত্ব আছে এই ক্ষেত্রে। এবং সেই কারণে থানার রিপ্রেজেন্টেটিভ জেনারেলি এসপি কিংবা অ্যাডিশনাল এসপিও ডিস্ট্রিক্টের এই কমিটির মধ্যে থাকেন। এবং ওনার তত্ত্বাবধানেই কিন্তু মালদাতে আমরা সমস্ত চাইল্ড ওয়েলফেয়ার অফিসারদেরকে নিয়ে তাদের ওরিয়েন্টেশন করানো হয়েছে এবং তার ফলস্বরূপ আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রেই পুলিশ এগিয়ে আসেন, প্রয়োজনে তাদেরকে সাথে নিয়ে গ্রামে যাওয়া যায় যেখানে খবর থাকে বিয়ে বন্ধ করবার জন্য। অনন্যার সঙ্গে যে কথা বলে বুঝেছিলাম যে পুলিশ বোধহয় প্রশাসন থাকবেন, পুলিশ শেষ কথা, তার আগে ভেতর থেকে বোঝানো, যার জন্য কন্যা শিশুর যে মূল্য সেটা বোধহয় আপনারা একটা বোঝানোর চেষ্টা করেন, সেটা একটু বলুন। যে আমাদের দেশে যেটা ধারণা কন্যা দায়, সেই ধারণাটাকে পাল্টে দেওয়া নিয়ে প্রচেষ্টা, এবং সেই জন্য আমরা যেটা করছি এই শ্রীলার মতো ছোট মেয়েরা এবং ছেলেরা, তাদের সাথে আমরা কর্মশালা করে তাদের অধিকারগুলো সম্বন্ধে জানাচ্ছি এবং তাদের শিখিয়ে দিচ্ছি কি করে তারা তাদের বন্ধুদের এই নিয়ে সচেতন করে তুলতে পারে। এইভাবে আমরা মানে কন্যা জন্মালে যে সে একটা সম্পদ, শুধু পুত্র সন্তান না, সেটা বোধহয় পড়াশোনা শিখে সে পুত্রেরই মতো, কোনো তফাৎ নেই, সেটা বোধহয় আপনারা বোঝানোর চেষ্টা করেন ওয়ার্কশপে। তো এই যে আমরা নানান রকম কর্মশালায় যে পোস্টারগুলো দেখছিলাম বাচ্চারা তৈরি করেছে, এটা আমি ইউনিসেফেও বলবো যে আপনারা ব্যাচ তৈরি করা, স্লোগান তৈরি করা, পোস্টার তৈরি করা, এটা বাচ্চাদের স্বাধীনতা দিয়ে তাদের ভেতর থেকে বার করার চেষ্টা করেছিলেন, তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে প্রবলেমটা যাতে ভেতরে বোধহয় ঢোকে, এটা নিয়ে একটু বলুন না। আসলে সমস্যাটা তো বাচ্চাদের, কাজে ওনাদের বাচ্চাদের সমস্যা যখন, তখন বাচ্চাদেরই এগিয়ে আসতে হবে, সেটাই নিয়ম। মানে বাইরে থেকে চাপিয়ে না দিয়ে বাচ্চাদের বুঝতে হবে যে এই সমস্যাটা তাদের সমস্যা এবং তাদেরকেও
প্রতিবাদ করতে হবে। সেই কারণেই আমরা শিশুর অধিকারের কথা বারে বারে বলি যে শিশুদেরও কিছু অধিকার আছে এবং সেই অধিকার যদি কেউ লঙ্ঘন করে তাহলে সে তারও প্রতিবাদ করা সম্ভব এবং বাচ্চারাই করতে পারে সেটা। পুরুলিয়াতে আপনাদের সাফল্য অনেকটা। আমরা রেখা কালিন্দীকে দেখেছি যে রাষ্ট্রপতির পদক পেতে, তো সেই কাজটা হয়তো আগে শুরু হয়েছিল। একটু পুরুলিয়ার অভিজ্ঞতাটা বলুন। পুরুলিয়ার কাজটা আসলে শুরু হয়েছিল ওখানে শিশু শ্রমিকদের নিয়ে। আচ্ছা। তো একটা সময় দেখা গেছিল শিশু শ্রমিক যাদেরকে স্কুলে ভর্তি করা হলো, ওই 10-12 বছর বয়সের বহু ছেলে মেয়ে স্কুল ছুট হয়ে যাচ্ছে। তার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল যে এই বয়সী ছেলেমেয়েরা কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে এবং তখন ফোকাসটা কিন্তু অনেকটাই বাল্যবিবাহ কিভাবে আটকানো যায়, কিভাবে এটাকে রিজলভ করা যায় সেটা নিয়ে কাজটা শুরু হলো। তার মধ্যে প্রথমেই কিন্তু কাজটা হয়েছিল বাচ্চাদের নিয়ে, কারণ সেখানে ন্যাশনাল চাইল্ড লেবার প্রোগ্রামের সাথে কাজটা হচ্ছিল এবং সেখানে বাচ্চারা ছিল। প্রথমেই বাচ্চাদের নানা রকম কর্মশালা এবং বাচ্চাদের নানা রকম তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়েছে। তারা কি করতে পারে কি করতে পারে না সেই সম্পর্কে বলা হয়েছে। এবং এইটা করতে গিয়ে দেখা গেছে যে মেয়েরা যখন প্রতিবাদ করতে শুরু করেছে সেখানে কিন্তু আশেপাশের লোকজন তাদেরকে সমর্থন করেনি। তো সেখানে কিন্তু সেটার থেকে একটা লেসন, একটা লার্নিং হয়েছিল এবং তারপরেই আশেপাশের লোকজনকে নিয়ে কাজ করা শুরু হয়েছিল। এভাবে পুরুলিয়াটা ওয়াজ মোর লাইক অ্যান এক্সপেরিমেন্ট, একটা পাইলটের মতন কাজ হয়েছিল। সেখানে একটা তো গোষ্ঠী তৈরি হচ্ছে বাচ্চাদের মানে বালিকাদের নিয়ে, সেখানে যেখানেই হয় ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদটা করে। যেখান থেকে আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে গেছিল খবরটা মিডিয়ার মাধ্যমে। এই বাচ্চারা যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল সেই বাচ্চাদের মধ্যেই রেখা কালিন্দী ছিল এবং পরবর্তীকালে রেখা কালিন্দী যখন প্রথম প্রতিবাদ করে তখন তার সম্পর্কে সবাই জানতে পারে এবং রেখা কালিন্দীর পরে কিন্তু আজ পর্যন্ত পুরুলিয়াতে প্রায় 60-63টা বাচ্চা প্রতিবাদ করে। প্রায় 2 বছর, গত 2-2.5 বছরের মধ্যে 63টি মানে শিশু মানে বালিকা, সবাই মেয়ে, অল্প বয়সী 18 বছরের কম বয়সী মেয়ে, এবং তারা সবাই নিজেদের বিয়ে আটকেছে এবং নানা রকমের অসুবিধা, নানা রকমের সংঘাত বলতে পারেন পরিবারের সঙ্গে, তাদের নিজেদের সমাজের সঙ্গে, তাদের আশেপাশে গ্রামের লোকেদের সঙ্গে, পঞ্চায়েতের সঙ্গে নানা রকমের সমস্যা লড়াই করে কিন্তু আজকে এই জায়গাটাকে আনতে পেরেছে এবং এটা একটা মুভমেন্টের মতন হয়ে গেছে এখন। আপনি বলছিলেন যে এরকম গ্রামে বা পাশের গ্রামে যদি হয় প্রতিবাদ করতে গিয়ে বা এটা প্রতিরোধ করতে গিয়ে কোনো বাধা পান কি? হ্যাঁ, বাধা নিজেরা হয়তো মা বাবাকে কিছু বললে নিজেরাই একটু মানে আপনাকে এড়িয়ে চলে মানে সেই ব্যাপারে আপনার সঙ্গে খবরটা পৌঁছানোর আগে আমাকে হয়তো কিছু বললে না কোনো উত্তরই পাই না, বিয়ে দিও না, আজকে করো না, তুমি করো না, তখন এগিয়ে চলে। আচ্ছা, এই প্রসঙ্গে আমার মনে হয় আমি অনন্যা আর পারমিতা দুজনকেই বলবো যে অন্য স্টেটে দেখেছি যে বনোয়ারি দেবী বলুন, শকুন্তলা ভার্মা, তারা অঙ্গনওয়াড়ি কর্মী বা সামাজিক কর্মী হিসেবে অনেক বেশি ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছেন। হয়তো পশ্চিমবঙ্গের অবস্থাটা সেই পর্যায়ে যায়নি, তবুও বলবো সাফল্যের হার। অনন্যা, আপনারা 1 বছর প্রায় কাজ করে ফেলেছেন, কতটা মালদা জেলায়? সাফল্য খুবই ভালো। এই বছরই যেমন প্রায় 30টা বিয়ে আটকেছে এবং এখানে গ্রামের মানুষ এগিয়ে এসছে। আমরা যেটা ওখানে আমাদের যে কয়েনেজটা, আমরা যে কে থামাবে বাল্যবিবাহ, আপনি মানে যে দেখছেন পোস্টারটা তিনিই থামাবেন, এটা সবারই দায়িত্ব, শিক্ষকেরও দায়িত্ব, পঞ্চায়েত কর্মীরও দায়িত্ব, অঙ্গনওয়াড়িরও দায়িত্ব, বাবা মা কাকা বন্ধু সবার দায়িত্ব। কাজে সেই মেসেজটা গেছে মানুষের মধ্যে। আচ্ছা, একটা হেল্পলাইন আমরা জানি দেওয়া হয়েছে মালদা জেলায়, হয়তো ওটা একটা প্রাইভেট এনজিও সংস্থার মাধ্যমে, সেই নাম্বারটা কি আছে যদি বলেন বা কিভাবে যোগাযোগ করে? মালদা জেলাতেই, এবং সেখানে যারা অনেকেই যারা খবর পায় যে কোথাও বিয়ে হচ্ছে, কোনো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, সে যে কেউ হতে পারে, তারা ফোন করে ওই হেল্পলাইনে জানায়। আচ্ছা, এবং হেল্পলাইনে কিছু লোকজন আছেন যারা কল রিসিভ করেন এবং তারা প্রয়োজনে রেফারেল করে, মানে যা করবার দরকার সেখানে যদি কোথাও পুলিশকে খবর দেওয়ার দরকার হয় দেয়, কিন্তু সেটা একদম শেষ লাস্ট রেসোর্ট হিসেবে আমরা সময় রাখি। হেল্পলাইন থেকে যারা কাজ করে তারা নিজেরা যায় এবং সেই পরিবারে দেখা করে, তাদের সঙ্গে কথা বলে,
কথা বলে সমস্ত সমস্যাটাকে আচ্ছা, সেই হেল্পলাইনে দমন দরকার করবার হলে চেষ্টা। আইডেন্টিটিটাকে গোপন করা হয় যে যিনি জানাচ্ছেন, অনেক সময় তার করা নিরাপত্তার হয় জন্য। তার নিরাপত্তার জন্য আইডেন্টিটি। আচ্ছা, তো আমরা দেখলাম যে কিভাবে অন্ধকারটাকে আমরা সরিয়ে আলোর দিকে যেতে পারি, এই কথাগুলো বাল্যবিবাহের ক্ষেত্রে জানলাম আমরা অনেক কিছু। সমস্যাটা অনেক গভীরে, আপনারা এত দূর থেকে এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাই অনন্যাকে এবং পারমিতাকে। ইউনিসেফের তরফ থেকে আপনারা অনেক করছেন, কিন্তু আপনাদের যদি কিছু জানানোর থাকে এই বিষয়ে তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ঘরে বাইরে প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, কলকাতা, 18/3 উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 95। নমস্কার। আপনাদের বলছি বৃহস্পতিবার